প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। ইসলামী ব্যাংক নিয়ে সম্প্রতি দেশে যা ঘটছে, ইসলামী ব্যাংক দখল মুক্তি এবং পাল্টা দখল, বিষয়গুলো আসলে এরকম। তো সে নিয়ে এপিসোড করা হয়নি আমার এই চ্যানেল থেকে। আমার অনেক সাবস্ক্রাইবার্স আমাকে অনুরোধ করেছিলেন যাতে আমি বিষয়টি কভার করি। তো আজ এই জন্যেই এই এপিসোডটি করছি। ইসলামী ব্যাংকে যে নাটকীয়তা চলছে এই মুহূর্তে, সেটি নিয়ে কথা বলব। প্রিয় দর্শক শ্রোতা, নানা প্যারামিটারে একসময়ে দেশের সবচেয়ে রোবাস্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে খ্যাতির শীর্ষে আরোহণ করেছিল যেই বেসরকারি ব্যাংকটি, সেইটি ইসলামী ব্যাংক। হ্যাঁ, সবচেয়ে রোবাস্ট সব রকম প্যারামিটারে। আর সেই প্যারামিটারগুলো হলো আমানতের দিক থেকে 5টি প্যারামিটার এখানে উল্লেখ করা যেতে পারে। যেমন সর্ববৃহৎ আমানত ভিত্তি, সর্ববৃহৎ সম্পদ ভিত্তি ব্যাংকের, বিস্তৃত শাখা নেটওয়ার্ক দেশব্যাপী একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত। তারপর আছে শক্তিশালী মূলধন এবং উচ্চ গ্রাহক আস্থা। এই 5টি প্যারামিটারে ইসলামী ব্যাংক হয়ে উঠেছিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক। ছিল এক সময়, বাট এখন সেই পরিস্থিতি নেই। এইটি আপনারাও অবগত আছেন গণমাধ্যম সূত্রে। তো গত 2 বছরের ব্যাংকের অডিটেড রিপোর্টের একেবারে চুম্বক অংশটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। যেই ব্যাংকের গুণগান করলাম যে সর্বশ্রেষ্ঠ ব্যাংক হয়ে উঠেছিল, সবচেয়ে শক্তিশালী এবং সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক, সেই ব্যাংকটি গত 2 বছরের কথা শুধু বলবো। 2024 এবং 25-এর কী পরিস্থিতি, অডিটেড রিপোর্টের একেবারে শেষ লাইনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। 2024-এ তাদের নিরীক্ষিত যে প্রতিবেদন ব্যাংকের, সেখান থেকে জানা যায় শ্রেণীকৃত বিনিয়োগ বা ঋণের হার 42.36% পৌঁছেছিল 2024-এ। মুনাফা নাটকীয়ভাবে কমে গিয়েছিল, মূলধনে ঘাটতি দেখা দিয়েছিল, যেটাকে আমরা বলি ক্যাপিটাল ডেফিসিট ব্যাংকিংয়ের ভাষায়। 2024-এর রিপোর্ট। 2025-এ পরিস্থিতি আরও খারাপ হয়েছে। 2025-এ এসে যা জানা যাচ্ছে, তাও তাদের অডিটেড রিপোর্ট থেকে নিরীক্ষিত প্রতিবেদনের চুম্বক অংশ, শেষ লাইনটি শেয়ার করছি। সেটি হলো খেলাপি ঋণ আরও বেড়ে, আগের বছর বলেছিলাম 42.36%, আর 2025-এ এসে 51% সেটি দাঁড়িয়েছে। আর এর আগের প্যারামিটারগুলোতে সবগুলো প্যারামিটার গ্রিন ছিল, এবং সেই প্যারামিটারগুলোতে এই ব্যাংকটি এগিয়ে ছিল সব দিক থেকে। তো কেন এই পরিস্থিতি হলো, সেটি কম বেশি আমাদের সকলেরই জানা। শেখ হাসিনা আমলে আওয়ামী লীগের পুরো সময়টায় যেভাবে সব জায়গায় রাজনীতিকরণ করা হয়েছিল, রাষ্ট্রের প্রত্যেকটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে পলিটিসাইজ করা হয়েছিল, দলীয়করণ করা হয়েছিল, ব্যাংকিং সেক্টরও তার শিকার হয়েছিল, সেই জায়গা থেকে বাদ যায়নি। তো বিশেষভাবে ইসলামী ব্যাংক শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের রোষানলে পড়েছিল। আর কারণ হলো, শেখ হাসিনা এবং তার লেসপেন্সাররা বিশ্বাস করতে শুরু করেন যে ইসলামী ব্যাংক জঙ্গি মদদ দিচ্ছে, জঙ্গি অর্থায়ন করছে। শুধু ইসলামী ব্যাংক না, ইসলামী শব্দটি যুক্ত আছে এমন ব্যাংকিং খাত থেকে শুরু করে, ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে শুরু করে নন ব্যাংকিং ইনস্টিটিউশনস, শিক্ষা প্রতিষ্ঠান, ফাউন্ডেশনস, ট্রাস্ট, তারপর পরিবহন খাত, গণমাধ্যম, এমন সব কয়টি সেক্টরে যেখানে যেখানে যেই প্রতিষ্ঠানগুলোর নামের সঙ্গে ইসলাম শব্দটি বা ইসলামী শব্দটি যুক্ত ছিল, সেই জায়গাগুলোকে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ টার্গেট করেছিলেন। এবং এর মধ্যে অন্যতম বৃহৎ টার্গেটে পরিণত হয় ইসলামী ব্যাংক। আর শেখ হাসিনার অত্যন্ত পছন্দের এসালম গ্রুপ, চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলমের এসালম গ্রুপ শিল্প প্রতিষ্ঠানটি বা শিল্প গ্রুপটি ইসলামী ব্যাংক দখল করে নেয় 2017-তে, চর দখলের মতো করে। একেবারে বিষয়টি চর দখলের মতোই দাঁড়িয়েছিল। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ডিজিএফআই এর প্রধান এর সঙ্গে যুক্ত ছিলেন। একেবারে ডাকাতির মতো একটি ব্যাপার ছিল।
যেভাবে তারা ইসলামী ব্যাংককে দখল করে নেন, এমডি চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করেন, তাদেরকে জিম্মি করে রাখেন, নানা রকম নাটকীয়তার মধ্য দিয়ে ইসলামী ব্যাংক দখল হয়ে যায়। শুধু দখল হয়ে যায় না, 82% শেয়ার অ্যাসালম গ্রুপের কাছে চলে যায় শেখ হাসিনা বলে। তো এক সময় বলা হতো বা ধারণা করা হতো যে ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াত ইসলামী দলটির সংশ্লিষ্টতা আছে। আর এই ব্যাংকটি যখন কার্যক্রম শুরু করে 1983-তে, তখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিনিয়োগ সংস্থা, বেসরকারি বিনিয়োগ সংস্থা এই ব্যাংকের অন্যতম অংশীদার ছিল তারা, এবং জামায়াত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের কারো কারো এই ব্যাংকে অর্থায়ন করবার বা ডিরেক্টর হিসেবে কাজ করবার কথা বিভিন্ন জায়গায় আমরা শুনেছি এবং জেনেছি। তো সেই থেকে এই কথা বাজারে রটে গেছে যে ইসলামী ব্যাংকটি জামায়াত ইসলামের ব্যাংক। আসলে বিষয়টি সর্বৈব এরকম ছিল না, কারণ বিদেশি বিনিয়োগেরও বিষয় ছিল এখানে। তো একতরফা জামায়াত ইসলামী এই ব্যাংকের মালিকানায় গিয়ে অ্যাসালমের মতো চর দখল করবে, 5,000 কর্মচারী নিয়োগ করবে, তাও আবার চিটাগংয়ের নির্দিষ্ট এলাকা থেকে, অ্যাসালমের এলাকা থেকে। তো এরকম ঘটনা ঘটা সম্ভব হয়নি অ্যাসালম দখল নেবার আগ পর্যন্ত। আর ব্যাংকটি সত্যিকার অর্থে একটি হেলথি কম্পিটিশনে ছিল ফাইন্যান্সিয়াল সেক্টরে এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে। তো যদি ধরেও নেই তর্কের খাতিরে যে জামায়াত সংশ্লিষ্টতা ছিল, সেইটি যথেষ্ট বড় কারণ হয় না এই ব্যাংকটি দখলে নেবার জন্যে অ্যাসালম গ্রুপের কিংবা অন্য কোনো শিল্প প্রতিষ্ঠানের, এবং আওয়ামী লীগের মদত দেবার সেইটি বৈধতা উৎপাদন করে না। বাট সেভাবেই করা হয়েছিল। আর অন্যতম প্রধান কারণ ছিল অর্থনীতিবিদ আবুল বারাকাত মৌলবাদী অর্থনীতির বিষয়ে খুব উচ্চকণ্ঠ হয়ে উঠেছিলেন। নানা রকম লেখালেখি তিনি করছিলেন, প্রবন্ধ লিখছিলেন, বই লিখছিলেন। মৌলবাদী অর্থনীতি, ইসলামী মৌলবাদ তাকে খুব জ্বালিয়েছিল, অর্থনীতিবিদ আবুল বারাকাতকে। তো তিনি 2015-তে একটি প্রবন্ধ লিখেন বাংলায়, আর সেটি ছাপা হয়েছিল বাংলাদেশ জার্নাল অফ পলিটিক্যাল ইকোনমিতে। তার প্রবন্ধটি বাংলায় লিখেন, আর সেটির হেডলাইন ছিল বাংলাদেশে মৌলবাদ ও মৌলবাদী জঙ্গিত্বের রাজনৈতিক অর্থনীতি। তো এটি নিয়ে সেই সময় ব্যাপক আলোচনা হয় সব মহলে। তিনি ঢালাওভাবে ইসলামী পরিচয় আছে, যেটি একটু আগে বলছিলাম, সব রকমের প্রতিষ্ঠান থেকে উপার্জিত অর্থ, উপার্জনের সোর্স, সব কিছুকে একটি ব্রড ক্যাটাগরিতে নিয়ে এসেছিলেন মৌলবাদী অর্থনীতি। সেখানে ইসলামী জঙ্গি তৈরি হচ্ছে, ইসলামী জঙ্গিরা জায়গায় জায়গায় বিনিয়োগ করছেন, ফাইন্যান্স করছেন, এবং তারা সেই উপার্জিত অর্থ কিংবা সেগুলো থেকে আসা প্রফিট জঙ্গিবাদে অর্থায়ন করছেন, ফাইন্যান্স রিফাইন্যান্সিং হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এই ছিল তার এই বক্তব্যের মূল কথা। আসলে 2015-তে তিনি এটি করেছিলেন। আর 2019-এ গিয়ে তিনি ইংরেজিতে আরেকটি প্রবন্ধ লিখেন, যেটি একই জার্নালে প্রকাশিত হয়েছিল, বাংলাদেশ জার্নাল অফ পলিটিক্যাল ইকোনমি। সেটি ছিল রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম টুয়ার্ডস আ পলিটিক্যাল ইকোনমি থিওরি। সেখানে আরও সবিস্তারে, এমনকি তিনি ইসলামী পরিচয় বহন করে কোনো না কোনোভাবে সেই প্রতিষ্ঠানকেও, সেই প্রতিষ্ঠানের অর্থায়ন, সেই প্রতিষ্ঠানের সৃষ্টি, উত্থান, পরিচালনা, এই সব কিছু এর আওতায় এনেছিলেন। ক্ষুদ্র ক্ষুদ্র যত বিষয় আছে, যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে দৈনিক দিগন্ত পত্রিকা, নয়া দিগন্ত, দিগন্ত মিডিয়া, এইটি জামাত ইসলাম সংশ্লিষ্টতা আছে এদের। তারপর ইবনে সিনা ট্রাস্ট, ইবনে সিনা হাসপাতাল, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, এই যে প্রতিষ্ঠানগুলো, যেগুলো দেশের মানুষ যেগুলোর থেকে সেবা গ্রহণ করছেন, লক্ষ লক্ষ মানুষ সেবা গ্রহণ করেছেন, অতীতে সেবা গ্রহণ করছেন, আমরা উপকৃত হচ্ছে এইসব সংস্থা থেকে। ইসলামী ব্যাংকের বাইরে ছোট ছোট অপেক্ষাকৃত ছোট প্রতিষ্ঠানগুলোর কথা বলছি। তো সেগুলোর অর্থায়ন, সেগুলোর উত্থান, সেগুলোর বিকাশ, সব কিছুর মধ্যে তিনি জঙ্গি অর্থায়ন খুঁজেছেন, মৌলবাদী অর্থনীতি খুঁজেছেন, এবং সেটিকে জেনারেলাইজ করেছেন, কোনো বাদ বিচার করেননি। বাংলাদেশের লাখো কোটি মানুষ যারা ইসলামী ভাবাদর্শে বিশ্বাস করেন, চলাফেরায়, জামা কাপড়ে, গেটআপে ইসলামী লেবাস ধারণ করেন, তাদের বিনিয়োগকৃত কোনো জায়গা, সেটি যত বড় ছোট মেঝো সেজো হোক না কেন, সেগুলো এর আওতায় এসেছে। তো এটি একটি জেনারেলাইজেশন ছিল, একেবারে নির্দ্বিধায় বলা যায়। তো বারাকাতের সেই বক্তব্যগুলো শেখ হাসিনার জন্যে, তার সরকারের জন্যে
ইসলামী ব্যাংককে দখলে নেবার জন্যে বা এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করবার জন্য যথেষ্ট পরিমাণে বৈধতা উৎপাদন করেছিল সেই সময়ে, নিঃসন্দেহে কথা বলা যায়। এবং বারাকাতের এই প্রবন্ধ কিংবা এই লেখনী কিন্তু আনচ্যালেঞ্জড হয়নি, অনেক জায়গায় সমালোচিত হয়েছে। এমনকি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ পর্যন্ত সতর্কভাবে এই বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছে, জেনারেলাইজেশনের অভিযোগ এনেছে এই বিষয়ে। আচ্ছা, যাই হোক, সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা এই এপিসোডে কোনো সুযোগ নেই। তো মোটা দাগে যে কথা বলতে পারি, শেখ হাসিনা এই আচরণ করে গেছে ইসলামী ব্যাংকের প্রতি। আচ্ছা, কারণ ছিল সুস্পষ্ট, পলিটিক্যাল। আচ্ছা, তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসবার পর ইসলামিক ব্যাংকের পরিষদ পুনর্গঠন করে। তো তখন আবার আমরা শুনতে পাই যে ইসলামিক ব্যাংক দখল হয়ে গিয়েছিল শেখ হাসিনার প্রত্যক্ষ মদতে সাইফুল আলম বা এস আলম গ্রুপের দ্বারা। জামায়াত ইসলাম আবার ব্যাংকটিকে অবমুক্ত করে তাদের দখল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় পুনর্দখল নিয়েছে ব্যাংকটি। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় 2025 ফেব্রুয়ারিতে সেই ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হন ইসলামী ব্যাংকের জুবাইদুর রহমান। তো তার চেয়ারম্যানশিপে ব্যাংক ঠিকঠাক চলছিল। অন্তর্বর্তীকালীন সরকার গেছে, নতুন নির্বাচন হয়েছে দেশে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি এখন সরকারে। বিএনপি সরকারে এসে আবার তারা ভাবলো, যেহেতু ইসলামী ব্যাংক আওয়ামী লীগ একবার দখল করেছিল, জামায়াত ইসলাম সেইটিকে দখলমুক্ত করেছে, তাই আমাদের এখন দরকার এটিকে পুনর্দখল করা। বিএনপি এই এজেন্ডা নিয়ে মাঠে নেমে গেল। কেন এই কথা বলছি? বিশ্লেষণে আসছি। গত এপ্রিলে 1.5 মাসের ছুটিতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জনাব জুবাইদুর রহমানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো, 1.5 মাসের ছুটিতে। আর 3 মাসের ছুটিতে পাঠানো হলো ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুককে। তখনই দেশের মানুষ যারা ব্যাংকিং সেক্টরে খোঁজখবর রাখছিলেন তারা আজ করছিলেন সামনে বড় কিছু অপেক্ষা করছে, এবং ঠিক তাই হয়েছে। আমরা দেখতে পেলাম 24 মে গত পদত্যাগ করলেন, একই সঙ্গে ছুটিতে পাঠানো হয়েছিল আগে, একই সঙ্গে পদত্যাগ করলেন 24 মে চেয়ারম্যান এবং এমডি, চেয়ারম্যান জুবাইদুর রহমান এবং এমডি ওমর ফারুক খান। আর একই দিন বিকেলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খুরশিদ আলমকে। এবং ইন্টারেস্টিংলি 24 মে সকালবেলা একদল গ্রুপ, একটি ছোট স্মল গ্রুপ অফ পিপল বাংলাদেশ ব্যাংকের সামনে মিছিল করছিল। তারা কেন মিছিল করছিল? তারা জুবাইদুর রহমানের, ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ চাইছিল। আর বিকেলেই তারা পদত্যাগ করেন দুপুরের মধ্যে জুবাইদুর রহমান এবং এমডি ওমর ফারুক খান। আর সন্ধ্যার মধ্যে বাংলাদেশ ব্যাংক চেয়ারম্যান হিসেবে ইসলামী ব্যাংকের নিয়োগ দেন খুরশিদ আলমকে, যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। তো এইবার আসছি পরবর্তী ডেভেলপমেন্টে। ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম নামে একটি সচেতন গ্রাহক ফোরাম, একটি সংগঠন আছে তাদের। তারা এই নিয়োগ মেনে নিতে পারেনি শুরু থেকেই তারা এটির বিরোধিতা করেছে, প্রতিবাদ সমাবেশে মাঠে নেমে এসেছে। কোটি গ্রাহক রয়েছে ইসলামী ব্যাংকের। তো সেই বিশাল গ্রাহক ফোরামের সদস্যরা রাস্তায় নেমে এসেছেন প্রতিবাদ সমাবেশে। তারা খুরশিদ আলমকে এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মেনে নিতে রাজি হচ্ছেন না। আর কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন যে খুরশিদ আলম অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশ ব্যাংক থেকে পদত্যাগে বাধ্য হয়েছিলেন। খুরশিদ আলম সহ আরও 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তা। খুরশিদ আলমের পজিশন ছিল ডেপুটি গভর্নর, কারণ তারা এস আলমকে ইসলামী ব্যাংক দখলে বাধ্য করেছিলেন। শুধু তাই না, আরও নানা রকম আর্থিক অনিয়ম এবং অন্যান্য অভিযোগ তার বিরুদ্ধে আছে, যে কারণে তিনি সহ 4 জন পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন 24 আগস্ট পরবর্তী সময়ে, জুলাই অভ্যুত্থানের সময় কথা বলছি। তো এখন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা বলছেন, যেই লোকটি বিতর্কিত কর্মকাণ্ডের দায় নিয়ে 24 আগস্ট পরবর্তী সময়ে পদত্যাগ করলেন ব্যাংক থেকে, তাকে আবার কি করে সেই বিতর্কিত ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানানো যায়? তাই তারা ব্যাংকের স্বার্থে, আমানতকারীদের স্বার্থে, গ্রাহকদের স্বার্থে, তাদের নিজের স্বার্থে তারা এই বিতর্কিত ব্যক্তিকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দেখতে চাইছেন না। তার পদত্যাগের দাবিতে তারা আন্দোলন সংগ্রাম করে চলেছেন।
ঈদের ছুটির পর প্রথম দিন কার্যদিবসে এরা বাংলাদেশ ব্যাংকের সামনে জড়ো হন, মিছিল করেন। সেখানে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে, কাঁদানে গ্যাস ছোড়ে, জল কামান দিয়ে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড দিয়ে তাদের উপর হামলা করে এবং বেশ কয়েকজন আহত হন গ্রাহক ফোরামের সদস্যরা। তো সেই থেকে আন্দোলন চলছে, চতুর্থ দিন আন্দোলন হয়ে গেছে গতকাল পর্যন্ত। আর বুধবার দিন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি জনাব আরিফুল হক জানালেন যে রাস্তায় কি আন্দোলন হয় না হয় সেগুলোর উপর বাংলাদেশ ব্যাংকের কোনো সিদ্ধান্ত নির্ভর করে না। আচ্ছা, যদিও তার এটি অতিকথন, কারণ রাস্তার আন্দোলনের উপর যদি হাসিনা সরে যেতে পারে, রাস্তার আন্দোলনের জন্য যদি সরকারের পতন হতে পারে, তাহলে রাস্তার আন্দোলনেও বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত বদলাতে পারে। কারণ রাস্তায় তো জনগণ আন্দোলন করেন, আর জনগণ চাইলে একটি দেশে সব কিছু করা সম্ভব। তো তিনি সেটি ভুল বলেছেন, অতিকথন বলেছেন, ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করেছেন। আবার তিনি একই সঙ্গে বলেছেন যে যদি বাংলাদেশ ব্যাংকের এই চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্তে কোনো পক্ষ সংক্ষুব্ধ হয়, গ্রাহকরা সংক্ষুব্ধ হন, তাহলে পুনর্বিবেচনা করা যেতে পারে। তাহলে একই সঙ্গে তিনি দুই রকম কথা বলে স্ববিরোধিতায় লিপ্ত হয়েছেন। আসলে তারও দোষ নেই, রাজনৈতিকভাবে তাকে এগুলো বলতে বাধ্য করা হচ্ছে। তিনি নিজেও জানেন না কি বলছেন, কেন বলছেন, তাই এলোমেলো হয়ে যাচ্ছে কথাবার্তা। তো এখন কথা হলো, এই ব্যাংকটিকে আমরা এরকম চলতে দেখতে পারি না। এই ব্যাংকটি আস্তে আস্তে সবচেয়ে রোবস্ট ব্যাংক, বাংলাদেশের বেসরকারি সেক্টরের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ সবচাইতে বেশি সব প্যারামিটারে, সব কাউন্টে, এমন একটি ব্যাংক রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়ে ধ্বংস হয়ে যাক, সেটি আমরা দেখতে পাই না, দেখতে চাইতে পারি না, কোনো কারণ নেই। সো আমি ইসলামিক ব্যাংকের কোনো গ্রাহক ফোরামের সদস্য না, এমনকি আমার ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্টও নেই। না থাকুক, আমার অনেক আত্মীয় স্বজনের আছে, অনেক পরিচিত জনের আছে। সো এইটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা হলো, দেশের স্বার্থে ইসলামিক ব্যাংককে রাজনীতি মুক্ত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, এইসব বিষয়ে আপনি নিয়ন্ত্রণ করছেন না, সেটি আমরা পরিষ্কার বুঝতে পারি। কোনো মহল এটি করবার চেষ্টা করছে, ব্যাংকিং সেক্টরে ইসলামিক ব্যাংকে ক্ষমতায় এনে, দলীয় প্রভাবের অধীনে এনে এখানে মাতব্বরি করবার চেষ্টা করছে দেশের স্বার্থে এবং আপনার দলের স্বার্থে দীর্ঘমেয়াদে। এটি কোনো ভালো প্রবণতা না। আর এইটি হাসিনাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল এবং হাসিনাকে সারা জীবন এই দায় নিতে হবে। ব্যাংক হ্যাকরদের হাসিনা প্রতিষ্ঠিত করেছিলেন, পুনর্বাসন করেছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন, মদত দিয়েছিলেন সরাসরি। আপনি নিজে যদি এই দায় নিতে না চান যে বিএনপিও ব্যাংক হ্যাকো, বিএনপি ইসলামী ব্যাংককে খেয়ে ফেলেছে, ইসলামী ব্যাংককে ধ্বংস করেছে। কারণ পূর্বাবস্থায় যেরকম অবস্থা এখন আছে, 2024-25-এর অডিটেড রিপোর্টের চুম্বক অংশ শেয়ার করেছিলাম একটু আগে, পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায় তাহলে একসময় ইসলামী ব্যাংক বাজে অবস্থায় চলে যাবে। আর সেই দায় কিন্তু আপনার দলকে নিতে হবে, বিএনপিকে নিতে হবে এবং প্রধানমন্ত্রী হিসাবে আপনাকে নিতে হবে। তাই কে কি বলছে, কে কোন দিক থেকে ষড়যন্ত্র করছে হাসিনা স্টাইলে, আমরা এগুলোতে যেতে চাইছি না। আমরা চাইছি আপনি নিজে হস্তক্ষেপ করুন। এই বিতর্কিত ব্যক্তি খুরশেদ আলমকে, তার ওয়াইফের ঋণ খেলাপি প্রতিষ্ঠান আছে, তো বাংলাদেশ ব্যাংক এখানে সেটি বাইপাস করবার চেষ্টা করছে। তারা বলছে তিনি তো ঋণ খেলাপি না, তার ওয়াইফ ঋণ খেলাপি। তো এই কথা বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমানের ব্যাপারেও, যে তার ঋণ খেলাপি অবস্থা তো এখন পুনঃতফসিল করা হয়েছে। আমরা পুনঃতফসিলকৃত কোনো লোককেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর চাইনি, যে সুবিধা মতো ঋণ খেলাপি অবস্থা থেকে মুক্তি পাবার জন্য ঋণ পুনঃতফসিল করেছে। তো এইসব করে দীর্ঘমেয়াদে লাভ হবে না। হাসিনা এগুলো করেছে, হাসিনা আমাদের অনেক অ্যাওয়্যার করে গেছেন, হাসিনার কাছে আমরা এই জন্য কৃতজ্ঞ। সো কে কী করছে এখন, কোন স্বার্থে, কোন চিন্তায়, আমরা সাধারণ মানুষেরা কিন্তু সেগুলো ধরতে পারি। তাই আপনাকে অনুরোধ করবো, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষভাবে এই বিষয়ে ইন্টারভিন করুন। ইন্টারফেয়ার করবার দরকার নেই, ইন্টারভিন করুন, পজিটিভ অর্থে হস্তক্ষেপ করুন। আপনার দলীয় যারা এই বিষয়গুলো নিয়ে কলকাঠি নাড়ছেন তাদের বোঝান, এই বিষয় থেকে সরে আসুন। ইসলামী ব্যাংকে রাজনীতির ছায়া পড়তে দেবেন না, ইসলামী ব্যাংকের মতো চলতে দিন, সব পক্ষের তাতে লাভ হবে। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবেন।